আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ডিসকাশন টপিক হচ্ছে আমাদের কমিউনিকেশন চ্যালেঞ্জেস। আমরা বিজনেস কমিউনিকেশনের এতটুকু ডিসকাশন থেকে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমাদের ওয়ার্ক প্লেসে আমাদের কমিউনিকেশনের ইম্পর্টেন্স কি, কিভাবে কমিউনিকেশনটা আমরা ইফেক্টিভলি করতে পারি। এটাকে আর একটু ব্রডার সেন্স দেওয়ার জন্য আজকে কি কি চ্যালেঞ্জেস আমরা সাধারণত বিজনেস এনভায়রনমেন্টে ফেস করি এবং বর্তমান বর্তমান বিজনেস এনভায়রনমেন্টে আমরা কোন চ্যালেঞ্জেস গুলো বেশি ফেস করতেছি সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, এই ডিসকাশনে যাওয়ার আগে একটা কি এলিমেন্ট দিয়ে শুরু করি। এখন আমরা যদি আমাদের যে কোনো বিজনেস ওয়ার্কফোর্স কে চিন্তা করি তাহলে খুব নর্মালি একটা জিনিস খেয়াল করি যে আমাদের ওয়ার্কফোর্সে বিভিন্ন কালচারের মানুষজনের প্রেজেন্স। যেমন যদি আপনি ধরেন বাংলাদেশে একটা নর্মাল কোম্পানির কথাই চিন্তা করেন, আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে এখানে জাস্ট একটা স্পেসিফিক লোকালিটির মানুষজন কাজ করবে এবং একটা স্পেসিফিক এরিয়ার মানুষ কাজ করবে, অন্যরা কাজ করবেন, এটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না। খুবই স্বাভাবিক। আহ, যে কোনো কোম্পানিতে বিভিন্ন কালচারের মানুষজন আসবে। যদি আমি বাংলাদেশকেই ধরি, বাংলাদেশে যদি বিভিন্ন এরিয়াকে আমি আলাদা আলাদা দেখি তাহলে দেখা যায় যে কালচারের মধ্যে কিন্তু গ্যাপ থাকে। যদিও পুরো এরিয়াগুলো বাংলাদেশের মধ্যেই আছে, বাট কালচারের গ্যাপটা কিন্তু দেখা যায়। যেমন ধরেন চিটাগাং মানুষের সাথে ঢাকার মানুষজনদের কালচারের খুব গ্যাপ দেখা যায়, ঢাকার সাথে আবার দেখা যায় বরিশালের গ্যাপ দেখা যায়। তো এগুলো নিয়ে আপনারা হয়তো ক্লাসে মজাও করেন, যে বিভিন্ন কালচারকে নিয়ে হয়তো আপনারা মজাও করেন, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে কালচারাল একটা ডিফারেন্স আমরা সাধারণত দেখতে পাই। এই কালচারাল ডিফারেন্সটা মাঝে মাঝে কিছু ট্রাবল ক্রিয়েট করে। আমি একটু স্লাইডটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আহ, এই কালচারাল যে ডিফারেন্স থাকে এটাকে ম্যানেজ করে আমাদেরকে কমিউনিকেট করতে হয়, সো দ্যাট আমাদের ওয়ার্কফোর্স যেন প্রপারলি কাজ করতে পারে, আমাদের অবজেক্টিভ যেন প্রপারলি অ্যাটেইন করতে পারে। অনেক সময় হয় কি, ডিফারেন্ট কালচারের মানুষজন যখন কমিউনিকেট করতে যায় তখন কিছু আনওয়ান্টেড মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। এমন না যে সে কোনো আহ, খারাপ কিছু বলতেছে কিংবা খারাপ কিছু মিন করতেছে, জাস্ট বিকজ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কালচার এই কমিউনিকেশন গ্যাপ গুলো ক্রিয়েট হয় এবং দেখা যায় এটার কারণে একটা নেগেটিভ রেজাল্ট চলে আসে। যার কারণে কালচারাল কমিউনিকেশনটা বোঝা এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখন আমরা দেখি ইন্টারকালচারাল কমিউনিকেশনটা কি। ইন্টারকালচারাল কমিউনিকেশন বলতে বেসিক্যালি বোঝায় দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের মানুষ যখন কমিউনিকেট করতেছে এটাকে ইন্টারকালচারাল কমিউনিকেশন বলে। এটা কেন বেশি ইম্পর্টেন্ট একটু আগে একটু ব্যাখ্যা করলাম যে যখন দুইটা ডিফারেন্ট কালচারের মানুষ একসাথে একটা অবজেক্টিভ অ্যাটেন্ড করার জন্য কাজ করতেছে তাদের একজন আরেকজনকে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। না হয় টিম ওয়ার্কটা আসে না। যদি টিম ওয়ার্ক না আসে তখন আপনি আপনার ডিজায়ার্ড যে আউটকামটা সেটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। যার কারণে ইন্টারকালচারাল কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাকে একটু বলে রাখি। সাধারণত যখন কমিউনিকেশনটা প্রপারলি করা লাগে তখন আমরা দুইটা জিনিসকে ফোকাস করি, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল সাইন্স। ভার্বাল জিনিসটা কি? ভার্বাল জিনিসটা হচ্ছে যে আপনি মুখে বলতেছেন, মানে যেটা খুবই ইজি টু ইন্টারপ্রেট, যেটা আপনি বলতেছেন ইজিলি বলেই দিচ্ছেন, আপনি এক্সপ্রেস করতেছেন, এটাই ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কি? নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেটা আপনি এক্সপ্রেস করতেছেন না, বাট আপনি আহ, আপনার বডি মুভমেন্ট, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, আপনার জেস্টার, আপনার পশ্চার, এগুলো দিয়ে আপনি বুঝাই দিচ্ছেন। সো এই দুইটা জিনিসকে বোঝার জন্য সাধারণত একটা কালচারের মানুষজনের সাথে সময় কাটানোটাই হচ্ছে মেন, কি বলা যায়, লার্নিং প্রসেস। আপনি যত বেশি সময় ওই মানুষটার সাথে থাকতেছেন, যত বেশি সময় কালচারটাকে দেখতেছেন, তত বেশি আপনি এগুলা অ্যাডপ্ট করতে পারবেন। আচ্ছা, দেন আরেকটা জিনিস আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনে একটা জিনিস প্রশ্ন মাথায় রাখেন, আমরা যেগুলো আহ, লেখার থ্রুতে কমিউনিকেশন করি ওইটাও কিন্তু ভার্বাল কমিউনিকেশনের পার্ট। বেসিক যে মেকানিজমটা এখানে আপনার বুঝতে হবে সেটা হচ্ছে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ কি ইউজ করতেছেন কিনা। ইফ ইউ আর ইউজিং এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ দ্য আদার পার্সন দেন ইট ইজ এ ভার্বাল কমিউনিকেশন। সো এটা একটু মাথায় রাখার ট্রাই করি।
উম আচ্ছা, ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন কেন এত বেশি ইম্পর্টেন্ট সেটাও একটু জেনে নেন। অনেক সময় হয় কি, ধরেন আহ, একটা এরিয়ার মানুষ, আপনি এমন কালচারে অভ্যস্ত যেখানে আপনি ধরেন আপনি এমন ভাবে বেড়ে উঠছেন একটা স্পেসিফিক কালচারে যেখানে বড়দের সামনে পা তুলে বসা যায় না। কিন্তু অন্য একটা কালচারের মানুষের কাছে দেখা যাচ্ছে এটা খুবই সিম্পল। যখন আপনারা বিজনেস পারপাসে একসাথে কাজ করতেছেন, ধরেন আপনি, আপনার সামনে সেই পার্সনটা, ধরা যাক সে আপনার বয়সেও ছোট, বাট আপনারা একসাথে কাজ করতেছেন, সে আপনার সামনে পা তুলে বসলো, তখন এটা গিয়ে একটা হিউজ ইম্প্যাক্ট রাখবে। আপনি হয়তো তার ব্যাপারে খুবই নেগেটিভ হয়ে যাবেন, যেটা তার মাথাতেও নাই যে সে আপনাকে ডিসরেসপেক্ট করতেছে কিংবা কিছু একটা, আপনি জাস্ট পারসিভ করছেন এরকম। সে আসলে ডিসরেসপেক্ট করে নাই, আপনার মনে হচ্ছে সে ডিসরেসপেক্ট করতেছে। সো এখানে পারসেপশন অ্যাবাউট দ্য সায়েন্স, নন ভার্বাল সায়েন্স অর ভার্বাল সায়েন্স, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোন কালচারের মানুষ কিভাবে এই জিনিসগুলোকে পারসিভ করতেছে, তাদের পারসেপশন টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার সায়েন্স আসলে কি, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এটা মাথায় রাখতে হয়। আমাদের এখানে আহ, অনেক ধরনের এরকম আপনি ইস্যুস আপনারাও চিন্তা করতে পারেন যে নন ভার্বাল সায়েন্স যেগুলা অন্যরা হয়তো নেগেটিভলি নিচ্ছে, যেটা আপনাদের কাছে নর্মাল, এরকম অনেক ধরনের নন ভার্বাল সায়েন্স আপনি নিজেও চিন্তা করতে পারেন। ধরেন ক্লাসে ক্লাসে ধরেন টিচার বসে আছে, স্টুডেন্টরা পা তুলে বসে আছে। এটা আগে এতটা অ্যাকসেপ্টেড ছিল না, বাট এখন দেখা যাচ্ছে কিছুটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো জাস্ট টু মেক ক্লিয়ার অ্যাবাউট দ্য নন ভার্বাল সায়েন্স, এই যে এই জিনিসটা, এই নন ভার্বাল সায়েন্স গুলা, এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। কারণ যেহেতু আমরা গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছি, আমরা মোটামুটি সবাই একটা গ্লোবাল ভিলেজ টাইপের অ্যাক্ট করার ট্রাই করতেছি। সো যে জিনিসগুলো আমাদের এখানে নর্মাল ছিল না, সেটা হয়তো আস্তে আস্তে কিছুদিন পর নর্মাল হয়ে যাচ্ছে, যেহেতু আমরা গ্লোবালাইজেশনে যাচ্ছি। গ্লোবালাইজেশন এখানে এক্সিস্ট করতেছে। আমাদের আহ ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের জিনিসগুলো আমরা একসাথে শেয়ারও করতেছি, অ্যাট্রিবিউটস গুলো আমরা শেয়ার করতেছি, সো দ্যাট একটা কি বলা যায়, একটা জেনারেল কালচার মোটামুটি ডেভেলপ হয়ে যাচ্ছে। বাট তাও কালচারাল গ্যাপটা, এটা মাথায় রাখাটা খুবই উচিত। কারণ অনেক সময় এটার থ্রুতে প্রবলেম ক্রিয়েট হয়। আমরা সামনে দিকে আর আরো আরো ব্রড আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা, দেন, আচ্ছা, এই ক্রস কালচারাল মানুষজনের সাথে একটা টিমে কাজ করাটা কেন ফ্রুটফুল, এটা একটু বলে দিই যাতে করে আপনারা বুঝেন যে আপনাদেরকে হয়তো আমি এখন অনেক প্রবলেম বললাম যে এইরকম এরকম প্রবলেম হইতে পারে, এরকম এরকম চ্যালেঞ্জেস হইতে পারে, তো তাও তাও কেন আমরা এটা নিয়ে একসাথে কাজ করব, কেন আমাদের এই ডাইভার্স ওয়ার্ক ফোর্সকে মেনটেন করতে হবে, কেন আমরা একটা স্পেসিফিক কালচারের মানুষজনের সাথে কেন কাজ করবো না যেখানে প্রবলেম গুলো অ্যারাইজ করবে না। এটা এটা খুবই ভ্যালিড একটা কোয়েশ্চেন আসতেই পারে। বাট আমরা কিছু অ্যাডভান্টেজ বলি যেগুলো আপনারা জানলে মোটামুটি বুঝতে পারবেন যে কেন এটা ইম্পর্টেন্ট। ডিফারেন্ট কালচারের মানুষজনের সাথে কাজ করাটা কেন বেশি ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট থিং, একটু আগে আমরা গ্লোবালাইজেশন নিয়ে বললাম যে গ্লোবালাইজেশনে আমরা সবাই মোটামুটি একটা গ্লোবাল ভিলেজের মতো ডেভেলপ করে ফেলতেছি। এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একটা ডিফারেন্ট কালচারে কাউকে আনতেছেন, সে বেসিক্যালি ওই কালচারে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার কাছে আসতেছে। আপনি ওই কালচারটা ধরেন বিশাল একটা বড় একটা কালচার, ওই কালচার থেকে একটা ছোট মানুষকে আপনি নিয়ে আসলেন, সে তার যত আইডিয়াজ আছে, যা তার যত থিঙ্কিং আছে সবগুলো সে আপনার কাছে নিয়ে আসতেছে। এখন যদি ধরেন ইন্ডিয়ান কোন একটা কোম্পানিতে আমি কাজ করতে ঢুকলাম, সে আমার থ্রুতে আমাদের এই পুরা চিটাং এর সব কালচারাল এলিমেন্ট গুলো সে কিন্তু পাবে। তো এটা একটা খুবই ভালো একটা ওয়ে টু কালেক্ট দা ডিফারেন্ট ভিউ পয়েন্টস এবং আইডিয়াস, এগুলো অ্যাটেন্ড করার জন্য খুবই ভালো একটা কি বলা যায় স্ট্র্যাটেজি বলা যায়। আরেকটা হচ্ছে, আমাদের এখন বিজনেস করার সময় সবসময় মাথায় রাখতে হয় যে আমরা যত ব্রডার সেগমেন্টে চিন্তা করতে পারবো তত বেশি আমাদের প্রফিটেবিলিটি অ্যাটেন্ড করাটা ইজি। এখন আপনি যখন ডিফারেন্ট কালচারে মানুষজনকে নিয়ে কাজ করা শুরু করবেন, তখন আপনি একটা ডাইভার্স আন্ডারস্ট্যান্ডিং পাবেন যে আমার চিন্তার বাইরেও এরকম এরকম চিন্তা হচ্ছে, আমার চিন্তার বাইরেও এরকম এরকম চিন্তা হয়তো মানুষজন করতেছে এবং সেগুলো ফ্রুটফুল।
এই জিনিসগুলো তখন আপনি জানতে পারবেন। এবং আপনি এই জানতে পারা মানে একটা জিনিস কনফিউজড করিয়েন না, যে আপনি হয়তো এটাও মনে করতে পারেন যে আমি তো এগুলো গুগল করেও জানতে পারি, তাই না? বাট এই কালচারাল এক্সপিরিয়েন্স শেয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যখন আপনি একটা মানুষের সাথে কানেক্টেড থাকবেন, যখন আপনি তার সাথে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, তখন যেভাবে আপনি জানতে পারবেন, এটা গুগল করে জানা পসিবল না। এটা হচ্ছে রিয়েলাইজেশনের একটা ব্যাপার। আপনি যখন এখানে থাকবেন, ধরেন আমি একটা আহ ধরেন আমি চাইনিজদের ব্যাপারে আমি গুগল করতেছি, তারা কি করে না করে, এগুলো আমি গুগল করে সবকিছু ইনফরমেশন নিলাম, আমি হ্যাঁ একটা হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে এরকম এরকম হইতে পারে, বাট যখন আমি তার সাথে থেকে কাজ করব, তখন আমি রিয়েল সিনারিওটা বুঝবো যে আসলে তারা কেমন, আসলে তাদের সাথে তাদের কমিউনিকেশনটা আসলে কেমন, এগুলো আমি রিয়েল টাইমে বুঝতে পারবো। এবং ওইটাই সবচেয়ে বেশি ফ্রুটফুল। দেন আপনি যখন ক্রস কালচারাল ওয়ার্কফোর্স অ্যালাউ করবেন, তখন আপনি একটা ব্রডার ওয়ার্কফোর্স পাবেন, খুবই স্বাভাবিক। ধরেন আমি এখন আমার কোম্পানির জন্য আমার একটা কোম্পানি আছে, আইটি কোম্পানি। এখন আমি আমার কোম্পানির জন্য আহ, আমাদের এরিয়া থেকে ধরেন রিক্রুট করব, আমি চিরাং থেকে রিক্রুট করব। তো এখানে আমি যেই অ্যামাউন্ট অফ ট্যালেন্ট পাবো, এখানে যারা আইটিতে এক্সপার্ট যাদেরকে পাবো আমি, এটা যদি আমি আরো একটু ব্রডার সেন্সে চিন্তা করি, যদি আমি আহ, ঢাকাকেও ইনক্লুড করি, দেখা যাচ্ছে আরো বেশি বড় একটা পুল পাচ্ছে যেখান থেকে আমি রিক্রুট করতে পারতেছি। এবং একটা জিনিস, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালচারে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপার্টিসও দেখতে পাবেন। আপনি যদি আইটি রিলেটেড কোনো কিছু চান, তাহলে আপনার এটা বলাটা কি বলা যায়, তো দেখা যাচ্ছে অনেক দেশ আছে যারা আইটিতে খুবই এক্সপার্ট। ওইখান থেকে যদি আমি কাউকে রিক্রুট করতে পারি, তাহলে সে হয়তো আমাকে বেটার সার্ভিস প্রোভাইড করতে পারে, আমি হয়তো মোর প্রফিটেবল হইতে পারি। যেটা হয়তো আমি এখান থেকে যদি আমি রিক্রুটমেন্টে যাই, আমার জন্য সেটা ডেভেলপ করা ডিফিকাল্ট হয়তো হইতে পারে। কিন্তু ধরেন এমন একটা কান্ট্রি থেকে আমি রিক্রুট করতে চাচ্ছি যেখানে যারা খুবই এক্সপার্ট, যেমন ধরেন আপনারা তো জানেনই যে চায়না ম্যাথের জন্য খুব বেশি এক্সপার্ট, ওরা ম্যাথ ভালো পারে। তা আমি যদি এখন নর্মালি ধরেন ম্যাথ রিলেটেড কোনো একটা ইস্যুর কারণে যদি কাউকে রিক্রুট করতে চাই, আমার জন্য সবচেয়ে ভালো ওয়ার্ক পুল হবে সেটা। আমি যদি সেখান থেকে কাউকে পুল করতে পারি, তাহলে সে হয়তো আমার জন্য মোর প্রফিটেবল হবে। সো এটা একটা কি বলা যায় চিন্তার বিষয় আর কি, যে আমি আসলে ব্রডার একটা ট্যালেন্ট পুল পাচ্ছি যেখান থেকে আমি রিক্রুট করতে পারতেছি, যদি আমি এটা অ্যালাউ করি, আমি যদি ডাইভার্স ওয়ার্কফোর্স অ্যালাউ করি। কিন্তু আমি যদি না অ্যালাউ, আমি যদি এটা চিন্তা করি যে না, আমি বাইরের কাউকে নিবই না, আমি শুধু আমার কালচারের মানুষজনকে, আমি শুধু ধরেন আমি চিটাগাং, আমি যদি শুধু চিটাগাং এর মানুষজনকে নিয়েই কাজ করব, তাহলে কিন্তু আমি ওই ট্যালেন্ট গুলো মিস করবো। আমাকে হয়তো যে আইটি এক্সপার্ট, যে বাইরে কাজ করছে, যার জানাশোনা বেশি, যার এক্সপিরিয়েন্স বেশি, সে হয়তো আমার হয়ে আর কাজ করার সুযোগই পাচ্ছে না যদি আমি অ্যালাউ না করি। কিন্তু আমি যদি অ্যালাউ করি, তখন সে তো সুযোগ পাচ্ছে, প্লাস আমি অনেক বেশি প্রফিটেবিলিটি অ্যাটেন্ড করতে পারবো, কারণ সে আমাকে যে আইডিয়াটা দিবে, এখানে হয়তো অনেকে ওই জিনিসটার টাচে এখনো যাইতে পারে নাই, অলরেডি সে হয়তো চলে গেছে, সে হয়তো আমাকে সেই আইডিয়াগুলো শেয়ার করতে পারবে। সো যত বড় আপনি একটা ট্যালেন্ট পুল থেকে রিক্রুট করবেন, আপনি তত বেশি ভালো, কি বলা যায়, ট্যালেন্ট অ্যাটেন্ড করার চান্স বাড়তেছে। সো এই কারণে আপনার এই ডাইভার্স ওয়ার্কফোর্সটাকে এনকারেজ করা এটা খুবই ইম্পর্টেন্ট। দেন এগুলাই মোটামুটি আমাদের অ্যাডভান্টেজ, যে ডাইভার্স ওয়ার্কফোর্সকে কেন অ্যালাউ করা উচিত। এই অ্যাডভান্টেজ গুলো হচ্ছে মোটামুটি এগুলো আমরা কভার করছি আই গেস। আচ্ছা, দেন আচ্ছা, কিছু চ্যালেঞ্জেস আমরা তো অলরেডি ডিসকাস করছি, সাথে আর কিছু এক্সট্রা অ্যাড করে দিই, এগুলো অলরেডি আমি বলে ফেলছি, জাস্ট একটু ইলাবোরেট করে দিচ্ছি। সেটা হচ্ছে কালচার কিভাবে কনস্টিটিউট হয়, সেটা একটু বলা আছে। কালচার এভাবে কনস্টিটিউট হয় সাধারণত ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল সায়েন্স, ওয়ার্ড মিনিং এর, আপনার পারসেপশন, টাইমের পারসেপশন কেমন, স্পেস 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 বলতে সাধারণত আপনারা ডিসটেন্স কতটুকু অ্যালাউ করতেছেন, এই ইস্যুস গুলো সাধারণত একটা কালচারকে ডেভেলপ করতে হেল্প করে, এগুলো কালচারাল এলিমেন্ট, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি কালচারাল ডিফারেন্স থাকবে,
তত বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্স থাকবে। এটা খুবই স্বাভাবিক, এটা রকেট সায়েন্স না, এটা খুবই একটা সিম্পল সেন্টেন্স, বোঝার ট্রাই করেন। আপনার সাথে অন্য একটা কালচারের যত বেশি গ্যাপ থাকবে তার সাথে কমিউনিকেট করা তত বেশি ডিফিকাল্ট হবে। আপনারা যদি এখন ধরেন আহ কলকাতার কোনো মানুষের সাথে ধরো আপনি এখন কথা বলতে চাচ্ছেন, কলকাতার এই এই কালচারটা কিন্তু আমাদের চেয়ে খুবই ডিফারেন্ট। আমি যদি সেখানে কথা বলতে চাই একটা ডিফারেন্ট কান্ট্রির কালচারের সাথে যদি আমি আহ কি বলা যায় কথা বলতে যাচ্ছে, ধরেন আমি একটা ডিফারেন্ট কালচারের মানুষজনের সাথে কথা বলতে যাচ্ছি, কমিউনিকেট করতে যাচ্ছি, তো আমি এটাকে নিচ্ছি কলকাতা। তাহলে এটা যত ইজি হবে, আমি যদি আহ ইতালির ধরেন কোন একটা মানুষের সাথে কথা বলতে যাচ্ছি, তাদের কালচার, তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে যাচ্ছি, ওটা তত ইজি হবে না, ওটা ডিফিকাল্ট হবে। কারণ কলকাতাতে অ্যাটলিস্ট আপনি ল্যাঙ্গুয়েজটা সিমিলার পাচ্ছেন, আপনার খাবার দাবারের একটা যে ইস্যু, এটাও তো মোটামুটি সিমিলারিটিস আছে। সো মোটামুটি আপনি তার ব্যাপারে কিছু না জেনেও কিন্তু জানেন সে আসলে কি কিরকম কিরকম হইতে পারে। বাট যখন আপনি ইতালির কারোর সাথে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, কমিউনিকেট করতে যাচ্ছেন, তখন এটা এত ইজি হবে না, স্মুথ হবে না। কারণ ফার্স্ট অফ অল আপনি ইতালি ল্যাঙ্গুয়েজটাই আলাদা, এবং তাদের ফুড হ্যাবিট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ডিফারেন্ট, এবং ওই জন্য কমিউনিকেট করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। তো যার কারণে অনেক কিছু এখান থেকে আইডিয়া নিয়ে, ল্যাঙ্গুয়েজ শিখে, সবকিছু জানার পরে কমিউনিকেট যদি করা যায় তখন এটা আরো বেশি ইজি হয়। সো এটা কেন হলো, আমাদের সাথে এই কাছাকাছি কালচার আমি পাচ্ছি কলকাতারটা, আমাদের সাথে বেশি গ্যাপ হচ্ছে ধরুন ইতালির কালচারটা। সো এই জন্য যত বেশি গ্যাপ থাকে তত বেশি ডিফিকাল্ট হয়, এবং তখন গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্স থাকে। আমি যখন কলকাতার মানুষটার সাথে কথা বলতে যাচ্ছি, কমিউনিকেট করতে যাচ্ছি, তখন অত বেশি হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্স নাই, কারণ সেম ল্যাঙ্গুয়েজ, আমি ভার্বাল কমিউনিকেশনে বেশি ফোকাস করতে পারতেছি এবং প্রপারলি কমিউনিকেট করতে পারতেছি। সো যার কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্স কম। কিন্তু যদি আমি উম ওই ইতালির যে উদাহরণটা দিলাম, তার সাথে যদি ধরেন আমি কমিউনিকেট করতে চাই, তখন মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স বেশি। কারণ বুঝতে পারতেছেন সেম ল্যাঙ্গুয়েজ না। ওকে ফাইন। এগুলো আমরা মোটামুটি বলছি। আহ ওকে ফাইন। একটা জিনিস মাথায় রাখবেন, কালচার কিভাবে ডেভেলপ হয়। কালচার ডেভেলপ হয় বেসিক্যালি যখন এট এ টাইম অনেকগুলা মানুষ সেম সেম টেন্ডেন্সিতে, সেম ওয়েতে প্রোগ্রামড হচ্ছে, এবং তারা সেম ভাবে মোটামুটি চিন্তা করতেছে, তখন ওই কালচারটাকে আমরা আহ, একটা স্পেসিফিক কালচার বলি আর কি। এটা আমরা আলোচনা করে ফেলছি, এটা নিয়ে আর ডিসকাস করতেছি না, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আচ্ছা, কিছু ফ্যাক্টরস আমরা একটু বলে রাখি যেগুলো কালচার ডেভেলপমেন্টে খুবই খুবই ভূমিকা রাখে। সেগুলো হচ্ছে টপোগ্রাফি, কান্ট্রির লোকেশন, কান্ট্রিটা কোন জায়গায়, সেটা কি আহ মানে কোল্ড কোনো কান্ট্রিতে রিজিয়নে পড়ছে নাকি হট কোনো রিজিয়নে পড়ছে, এটা একটা ইস্যু। এটা এটা কেন ইস্যু, যদি একদম নর্মালি বলি, ওইটা আপনার অনেক কিছু এমনিতে ডেভেলপ করবে। ধরেন আপনার রিজনটা, কান্ট্রির রিজনটা যে জায়গায় পড়ছে, ধরেন যদি কোল্ডে পড়ে, তাহলে ওইখানকার ফুড হ্যাবিট থেকে শুরু করে, ওইখানকার ক্লোদিং থেকে শুরু করে, ওইখানকার ঘর থেকে শুরু করে যেরকম হবে, সেটা একটা কি বলা যায়, একটা গরম ওয়েদার আছে এরকম কোন রিজনের জন্য সেম হবে না। সো এটা একটা বিগ ইস্যু। আর একটা হচ্ছে হিস্ট্রি, ওই কান্ট্রিটার হিস্ট্রি কি, ওই কান্ট্রির হিস্ট্রি বলতে তারা আজকের অবস্থায় আসার জন্য তাদেরকে কি কি ক্রস করতে হয়েছে, ধরেন তাদের ওয়ার হিস্ট্রি কেমন, তাদের ইন্টারন্যাশনাল পলিসিস গুলো কেমন ছিল, তারা কিভাবে মানুষ অন্য কান্ট্রির সাথে ডিল করছে, এগুলা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনেক মানুষ, অনেক কালচারের মানুষজন এমন দেখবেন তারা খুব বেশি স্বাধীন চেতা। আপনি জাস্ট একটু রিসার্চ করে নিয়ে যে, আমি আপনাদেরকে জাস্ট চিন্তার জন্য একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, হিস্ট্রি কিভাবে একটা কালচারকে ম্যানিপুলেট করে, একটা কালচারকে ডেভেলপ করে। এটার জন্য আমি হিস্ট্রিটা আপনারা নিজেরা একটু দেখবেন যে একটা কান্ট্রির হিস্ট্রি কিভাবে ওই স্পেসিফিক কান্ট্রির মেন্টালিটি, মানুষজনের মেন্টালিটিকে কিভাবে ডেভেলপ করে, এবং তাদের মেন্টালিটির উপর বেস করে তাদের কালচার কিভাবে ডেভেলপ হয়, সেটা আপনারা একটু ঘাটবেন। আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা কান্ট্রি নেবেন, তাদের হিস্ট্রি দেখবেন, এবং তাদের ওয়ারে ওয়ার রিলেটেড ইস্যুস গুলোতে তাদের পার্টিসিপেশন কেমন ছিল, তাদের ভূমিকা কেমন ছিল, সেগুলো দেখবেন, এবং বর্তমানে তাদের অবস্থা কেমন, তারা কিভাবে, তাদের কালচারটা কেমন, এই জিনিসটা একটু দেখবেন। তো এটা একটা
হোমওয়ার্ক থাকলো আপনাদের জন্য, সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন যে কিভাবে হিস্ট্রি একটা কালচার ডেভেলপমেন্টে হেল্প করে। ওকে ফাইন, দেন হচ্ছে রিলিজিয়ান খুবই 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 ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। সেটা রিলিজিয়ান হচ্ছে আরেকটা, মানে কি বলা যায়, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা কালচারকে কালচারের ডেভেলপমেন্টে খুবই খুবই হেল্প করে। রিলিজিয়ান তো বেসিক্যালি একটা মানুষের এ টু জেড সবকিছুই বলে দিচ্ছে, কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে। সো ওইটার উপর বেস করতে কালচার ডেভেলপ হবে, খুবই স্বাভাবিক। সো এই জন্য রিলিজিয়ানও খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন কিছু নেগেটিভ কিছু কনসিকুয়েন্সেস, যেগুলো কালচারের ব্যাপারে টু মাচ গোঁড়ামি থেকে আসে, সেগুলো একটু বলে দিই। অনেক সময় হয় কি, আমরা স্পেসিফিক কিছু কালচারের জন্য কিছু খারাপ খারাপ কিছু বৈশিষ্ট্য সেট করে দিই, এবং আমরা বলে নিই যে এই কালচারের মানুষ সবগুলো এরকম। এটাকে বলা হয় স্টেরিওটাইপিং। বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন, আপনার ফ্রেন্ডরা এটা মোটামুটি শিওর, আমি আপনারা ফ্রেন্ডরা এটা প্র্যাকটিসও করেন, আপনারা জানেনও যে ধরেন কোন একটা স্পেসিফিক এরিয়ার মানুষজনকে আপনারা বলছেন এই এরিয়ার মানুষজন খারাপ, এই এরিয়ার মানুষজনকে, এই এরিয়ার মানুষের সাথে মেয়ে বিয়ে দিব না। কেন? কারণ তারা হচ্ছে, তারা কিপটা। ধরেন এরকম একটা স্পেসিফিক খারাপ একটা বৈশিষ্ট্য আপনি ওই এরিয়ার মানুষজনের উপর অ্যাসাইন করে দিলেন। এটাকে বলা হয় স্টেরিওটাইপিং। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে, আপনি যে পার্সনটার ব্যাপারে আপনার কোনো আইডিয়াও নাই, তাকে জাস্ট বিকজ অফ আপনি ওই এরিয়ার কি কিছু খারাপ বৈশিষ্ট্য দিয়ে আপনি ওইটাকে অ্যাসাইন করে রাখছেন। এই মানুষটা যে যে হয়তো এরকম নাও, তাকেও আপনি বলতেছেন আপনি সেরকম, কারণ আপনি ওই এরিয়ার মানুষের জন্য। এমনও হয় যে অনেক সময় অনেক কোম্পানি অনেক স্পেসিফিক এরিয়ার মানুষজনকে চাকরি দেয় না, কারণ তারা ওই ইকুয়ালিটির, তারা হচ্ছে ধরেন আমি একটু আগে যে এক্সাম্পল দিলাম, তারা কিপটা ধরেন। তো এরকম আরো অনেক নেগেটিভ, যে নেগেটিভ বৈশিষ্ট্য অনেক সময় অ্যাসাইন করা হয় জাস্ট একটা স্পেসিফিক এরিয়া অর লোকেশন অর একটা লোকালিটি, এটাকে বেস করে। এটা খুবই অনুচিত এবং এটাকে বলা হয় স্টেরিওটাইপিং। দেন আরেকটা পয়েন্ট আসে, এটাও নেগেটিভ, সেটা হচ্ছে অ্যাথনোসেন্ট্রিজম। এটা হচ্ছে আপনি আপনাকে সুপেরিয়র মনে করেন, আপনি আপনার কালচারটাকে সুপেরিয়র মনে করেন, এবং অন্য কালচার গুলাকে আপনি আপনার স্ট্যান্ডার্ডে মাপেন, এবং যেটা আপনার স্ট্যান্ডার্ডের সাথে ফিট হয় না সেটাকে আপনি খারাপ মনে করেন, আর যেটা কাছাকাছি হয় কিংবা ফিট হয় সেটাকে আপনি ভালো মনে করেন। এটাও নেগেটিভ, খুবই নেগেটিভ। এটাকে বলা হয় এথনোসেন্ট্রিজম। আচ্ছা, দেন আরো কি বলা যায়, আহ নেগেটিভ একটা ইস্যু হচ্ছে জেনোফোবিয়া, যেখানে আপনি আহ রীতিমতো ফিয়ার ডেভেলপ করেন কোনো স্পেসিফিক মানুষজনের ব্যাপারে, কালচারের ব্যাপারে। মানে আপনি জাস্ট ওয়েলকাম করেন না তাদের ব্যাপারে, আপনার একটা ফোবিয়া ক্রিয়েট হয়, আপনি তাদের সাথে কমিউনিকেশনই করতে রাজি না। এটা একটা ফোবিয়ার ডেভেলপমেন্ট হয়ে গেছে অলরেডি আপনার। এটাকে বলা হয় জেনোফোবিয়া। এই স্টেরিওটাইপিং থেকে শুরু করে আপনার এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো সময়ের সাথে সাথে ডেভেলপ হইতে পারে। তো যার কারণে এগুলোর ব্যাপারে একটু লিনিয়েন্ট থাকা উচিত, এগুলো নিয়ে এগুলো যেন না হয় সেটা যেন আপনাদের মাথায় থাকে। এটা মেক শিওর করা উচিত আর কি। উম, আচ্ছা, দেন আমরা দুই ধরনের কালচারের ব্যাপারে একটু বলে নিই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কালচার গ্যাপ গুলো সাধারণত কিভাবে কিভাবে আসে। আমরা দুই ধরনের কালচারের ব্যাপারে বলবো, একটা হচ্ছে হাই কনটেক্সট কালচার, আর একটা হচ্ছে লো কনটেক্সট কালচার। হাই অ্যান্ড লো। আচ্ছা, হাই কনটেক্সট কালচার হচ্ছে যেখানে আহ এটা একটু বুঝাই। হাই কনটেক্সট কালচারে আপনি সাধারণত ভার্বাল কমিউনিকেশনে টু মাচ এমফেসাইজ করেন না, রেদার আপনি নন ভার্বাল কমিউনিকেশনে বেশি ফোকাস করেন, এবং আপনি নন ভার্বাল কমিউনিকেশনের থ্রুতে বেটার আন্ডারস্ট্যান্ডিংও পান। এটা কিভাবে হয় একটু বলি, তখন হয়তো বুঝতে পারবেন। আহ, আপনারা আমাদের ধরেন সোসাইটিতে, আমাদের এখানে ধরেন আপনি কারোর সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, আপনার প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স টু সেন্টেন্স তাকে বলতে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে একটু ইশারা করলেও বোঝা যাচ্ছে যে কি বলতে চাচ্ছে।
এখানে নন ভার্বাল কমিউনিকেশনটাই আরো বেশি, কি বলা যায়, অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। এখানে ভার্বালি আপনাকে হয়তো অনেক কিছু বলতে হচ্ছে, আপনি বুঝে নিচ্ছেন। অনেক সময় আছে না যে অনেকে বলে যায় তুমি বুঝে নাও, আমি তো বলছি তুমি বুঝে নাও, এটা সব তো বলা যায় না, এরকম বলে। এটা হচ্ছে আমাদের এই কালচারে, যেখানে আমরা টু মাচ ভার্বাল কমিউনিকেশনের উপর ডিপেন্ডেন্ট না, আমরা নন ভার্বাল অ্যাকশনের উপর বেস করে কথা বলতে পারি। কিন্তু লো কনটেক্সট কালচারে একদম ফুল কমিউনিকেশনটা মোস্টলি ডিপেন্ড করে ভার্বাল কমিউনিকেশনের উপর। আপনাকে সোললি বলে দিতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন। যদি কোনো কোশ্চেন করে, সেটা একদম একদম প্রপার সলিড আনসার আপনার লাগতেছে। যে তুমি ধরেন, আপনি কোনো একটা ইনভিটেশনে যাইতে চাচ্ছেন না। আমাদের এখানে ধরেন যদি এরকম হয়, আহ, আপনি কাউকে ইনভাইট করলেন যে আপনি একটু, আপনি এখানে আসেন, সে হয়তো আসতে পারতেছে না, সে এভাবে আনসার করেছে আচ্ছা দেখি, আসবো। তার মানে হচ্ছে সে আসবে না। কিন্তু লো কন্টেক্সট কালচারে সে ধরেই নিবে যে সে আসবে, কারণ সে বলছে সে আসবে। তো এখানে ভার্বাল কমিউনিকেশনের উপর ডিপেন্ডেন্সি বেশি, যার কারণে সে যেটা মুখে বলছে সেটাই বিশ্বাস করতেছে এবং সে ধরে নিচ্ছে সে আসবে। কিন্তু যারা এইদিকে, ধরেন আমি আমি এই সেন্টেন্স থেকে কিন্তু আমি বুঝে যাবো, যখন সে বলছে দেখি আচ্ছা আসবো, দেখি না কি হয়, আমি বুঝে গেছি যে সে আসবে না। কারণ আমরা হাই কনটেক্সট কালচারের পার্ট। আর যদি আমি লো কনটেক্সট কালচারের চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে ধরেন ইউএস এর মানুষজন, ইউএসএ ইউকে, তারা হয়তো এটাকে এভাবেই পারসিভ করবে যে সে আসবে বলছে, সে আসবে শেষ। এখানে নন ভার্বাল ইস্যুস গুলোর দিকে সে এত বেশি ফোকাস করতেছে না। আমরা বিজনেস পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আহ, আচ্ছা আমি হয়তো বুঝাতে পারছি যে হাই কনটেক্সট কালচার এন্ড লো কনটেক্সট কালচার কি। একটাতে হচ্ছে আপনি ভার্বাল কমিউনিকেশনের উপর, ভার্বাল কমিউনিকেশন বলতে ল্যাঙ্গুয়েজ বেসড কমিউনিকেশনের উপর সোললি ডিপেন্ড করবেন, একটাতে আপনি সোললি ভার্বাল কমিউনিকেশনের উপর ডিপেন্ড করবেন না। একটু বিজনেস উদাহরণ দিয়ে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরেন লো কনটেক্সট কালচারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যখন ধরেন একটা জব ইন্টারভিউ হচ্ছে, লো কনটেক্সট কালচারের কোন একটা কিছুতে জব ইন্টারভিউ হচ্ছে, এখানে আপনাকে স্পেসিফিক কোয়েশ্চেন আস্ক করা হবে এবং আপনার আপনার কাছ থেকে স্পেসিফিক আনসারও নেওয়া হবে। যে আপনার কোয়ালিফিকেশন কি, আপনার এক্সপিরিয়েন্স কি, একদম সলিড কোয়েশ্চেন করবে এবং সলিড আনসার আশা করতেছে। এটা হচ্ছে লো কনটেক্সট কালচারে, এখানে ভার্বাল কমিউনিকেশনের উপর ডিপেন্ডেন্সিটা বেশি। কিন্তু হাই কনটেক্সট কালচারে দেখা যাচ্ছে আপনাকে এগুলোর ব্যাপারে হয়তো জিজ্ঞেস করতেছে, কিন্তু টু মাচ এটা ফোকাসড হয়ে যাচ্ছে না, আপনার ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনার কি করতে ভালো লাগে, অবসর সময় কি করেন, বাসায় কে কে আছে, আপনার এরিয়া কোথায়। ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন করতেছে যেগুলো আপনার জবের সাথে হয়তো এভাবে রিলেটেড না, বাট আপনার এই কোয়েশ্চেন গুলোর সাথে সে বুঝে নিচ্ছে, আপনার ব্যাপারে একটা আইডিয়া নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে হাই কন্টেক্সট কালচারের উদাহরণ। ওকে ফাইন। দেন দেন দেন। আচ্ছা, আরো কিছু থেকে আজকে শেষ করে দিব। আচ্ছা, এটা আজকে এতটুকুই থাকুক। আমরা আহ, পরের ক্লাসে এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। বাট আশা করতেছি আজকে যতটুকু আমরা আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন। এবং কোনো কনফিউশন থাকলে তারা আমাকে একটু গ্রুপে নক করবেন, যেহেতু এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। আপনারা এনি এনি কনফিউশন আপনারা আমাকে গ্রুপে নক করবেন, আমি একদম ডিটেইলস ওইখানে বলে দিব। আমি এটা পিডিএফও দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। যা যা লাগে আপনাদের আমি প্রোভাইড করে দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। জাস্ট আপনারা একবার এই লেকচারটা গো থ্রু করবেন, তাহলে ইনশাআল্লাহ ইউর গুড টু গো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।